হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকের দিনটা ত্রিপুরা যে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, যেটা 3 দিন লাগাতার চলবে, 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর এবং 6 সেপ্টেম্বর। এই বিধানসভা অধিবেশনে ত্রিপুরার বেকার বা চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে অনেক কিছুই কথা হবে, তা সরকার পক্ষের হোক, তা বিরোধীর পক্ষের হোক। এই পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বিভিন্ন সময়ে সরকার পক্ষ ও বিরোধী পক্ষের নেতারা বেকারদের জন্য সওয়াল করেছে, বেকারদের জন্য ফাইট করেছে, আমরা পূর্ব দেখতে পেয়েছি। আশা করি এই বিধানসভা অধিবেশনে আমরা সেটা পরিলক্ষিত করব, আমরা তার জন্য ওয়েট করব। আমরা তো ডাইরেক্ট বিধানসভায় গিয়ে আমাদের বক্তব্য পেশ করতে পারি না, তাই আমাদের হয়ে ত্রিপুরার মন্ত্রীরা, ত্রিপুরার বিধায়করা বিধানসভায় বক্তব্য পেশ করে। ধরে নেই আমি উদয়পুরের একজন বেকার, তো উদয়পুরে যে এরিয়াতে না হয় আরও 15-20 হাজার বেকার আছে, তাই 15-20 হাজার বেকার তো অ্যাসেম্বলি থেকে মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট কোশ্চেন করতে পারবে না। তাই আমরা কি করি, উত্তর এরিয়া থেকে একজন এমএলএকে চুজ করি, একজন বিধায়ককে চুজ করে উনি আমাদের পক্ষে বিধানসভায় গিয়ে কথা হলো, ওদের বিধানসভায় গিয়ে ফাইট করবে। মাননীয় পাঞ্জয় সিংহ রায় বিধানসভায় গিয়ে আমাদের জন্য ফাইট করবে, মাননীয় কিশোর বর্মন বা অন্তরাদেব সরকার বলতে পারো, মাননীয় বিধায়ক যারা আছে তারা আমাদের জন্য গিয়ে ফাইট করবে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা, যে বিধায়করা আমাদের চুজ করে তারা আমাদের পক্ষে হয়ে কথা বলে। কিন্তু বিধানসভার পূর্বে বিধায়কের যে চেহারাটা আর বিধানসভার অধিবেশনে জিতার পর বিধায়কের যে চেহারা, ওই দুইটা চেহারার ভিত্তিতে কিন্তু অনেকটা তফাৎ থাকে। প্রথম চেহারাটা থাকে বেকার বিরোধী বিধায়ক, পরের চেহারা থাকে বেকার বিরোধী বিধায়ক। এরকমই পরিলক্ষিত হচ্ছে। আমরা আমাদের বিধায়ককে খুব সম্মানের সাথে ভোট দিয়ে জয়ী করি, কিন্তু বিধায়ক বিধানসভায় গিয়ে কি কথা বলে, নাকি ঘুমিয়ে কাটায়, নাকি কি কাটায়? আমি আমার এরিয়াই বলবো, তোমরা তোমার এরিয়াটা দেখো, যে কোনো একটা এরিয়া তোমার তোমার বাড়ির এরিয়াটা তোমার বাড়ির এরিয়ার থেকে একজন বিধায়ককে তো চুজ করেছো বিধানসভায় গিয়ে তোমাদের জন্য ফাইট করতে, বেকার চাকরি প্রত্যাশীর জন্য ফাইট করতে, জনগণের জন্য ফাইট করছে। কিন্তু ওই বিধায়ক কি বিধানসভায় গিয়ে সেই প্রপারলি ফাইট করছে, নাকি মান্থলি স্যালারি, মান্থলি এসির বাতাস, মান্থলি গাড়ি, মান্থলি ফ্ল্যাট, মান্থলি কোয়ার্টার, মান্থলি ফ্রি খাওয়া দাওয়া, না মান্থলি মোবাইল বিল, সেগুলি দেখছে? সেটাও তো দেখার বিষয়। বিধানসভার অধিবেশনের আগে বা বিধানসভা নির্বাচনের আগে সমস্ত পার্টি তাদের বিধায়ক প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি যায়, জায়গায় জায়গায় সভা করে। সবাই একটাই কথা বলবে গিয়ে জনগণের কাছে, যে আমাদের বুদ্ধ আমরা তোমাদের জন্য দেখব, তোমরা বেকারদের চাকরি দেব, আমরা তোমাদের রাস্তাঘাট ঠিক করে দেব, তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, তোমাদের উন্নয়ন করব, তোমাদের গাড়ি দেব, তোমাদের বাড়ি দেব, জল দেব, স্যানিটেশন ব্যবস্থা দেব, তোমাদের উন্নয়নে আমরা কাজ করব। আমি এজ এ বিধায়ক, আমি এজ এ মন্ত্রী, আমার কোনো স্বার্থ নেই, আমি জনগণের সেবার জন্য এসেছি, আমি সমাজ সেবা করতে এসেছি। এই ধরনের মোটিভ বা এই ধরনের ডায়লগ বা যেগুলা বিধানসভা নির্বাচনের পূর্বে হয়, তার সরকার পক্ষের হোক বিরোধী পক্ষ, আমি বিধানসভা নির্বাচনের আগে তো জানি না কে সরকার কে বিরোধী পক্ষ, তখন তো যে জয়ী হবে তেই সরকার গঠন করবে। সবাই এই ধরনের ডায়লগকেই, সবাই এই ধরনের কথাবার্তাই বলে, যে জনগণের জন্য মায়া কান্না শুরু হয়ে যায়, জনগণ আছে বলে আমরা আছি, জনগণ আমাদের জন্য দেবতা, ভোটের জন্য বাড়ি বাড়ি ভিক্ষা যেটা বলা হয়, এমন অনেকটা শব্দ আমরা ইউজ করতে পারি। ভোটের জন্য সব কিছু ভালো। ভোটের আগে আমার মা মাসি, ভোটের আগে আমি ভাই, আমার বাবা কাকু, আমার এরকমভাবে বাড়িতে সম্বোধন করে কাকা, মামা, পিসি, মেসু, চাচা, চাচি, ভাই, বোন, বৌদি, দাদা, এমন কোনো রিলেশান বাদ নেই, এমন কোনো শব্দ বাদ নেই। ভোটের আগে সবাই বাড়ি থেকে বলে, কেন বলে? যেটা আমাদের বুথ দেওয়ার জন্য, আমাদের ভোটে জয়ী করার জন্য, সবাইকে নিজের আত্মীয় একদম আপন করে নিব, কি বলবো, কিছু আর বলার নেই। কিন্তু বিধানসভা নির্বাচনের পূর্বে কাকা, মাসি, পিসি, এতগুলো যে আত্মীয় তারা সম্পর্ক স্থাপন করলো, তাদের সাথে গিয়ে কি সময় স্পেন্ড করে, তাদের দুঃখ দুর্দশার কথা গিয়ে কি শুনে, কি বলবো, চাকরি প্রার্থীর কথা কি শুনে? যদি শুনতো, আজকালকার দিনে কি বেকার চাকরি প্রার্থীরা পথে নামতো? ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরা যারা দেখলাম গতদিন, তারা বিরাট বড় একটা আন্দোলন করেছে,
এই যে পুলিশ কর্মী চাকরি প্রার্থীরা 100-200 জন আন্দোলন করছে, তারা সবাই তো বিধানসভায় ভোট দিয়ে বিধেয়ক বানিয়েছে। তাহলে ওই বিধেয়কটা কেন বিধানসভা অধিবেশনে বা মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করে না, বা অন্যান্য মন্ত্রীকে কোশ্চেন করে না যে আমাদের এলাকার বেকাররা কষ্টে আছে, তাদের পুলিশ কনস্টেবল চাকরির প্রসেসটা তাড়াতাড়ি কমপ্লিট করে না? সময় কোথায় তাদের কাছে? এখন তো তারা ব্যস্ত এসির বাতাসে, ফ্রি কোয়ার্টার, মানে সব কিছুতে তারা ব্যস্ত। ওই যারা জনগণের কাছে যে ভিক্ষা বা জনগণের কাছে গিয়ে যে মানে বুট চেয়েছিল, যারা তাদের বুটে জয়ী করেছে, তাদের কথা বলার মতো সময় কি আছে? এইভাবেই চাকরিপ্রার্থী বেকাররা সবাই জানে আমাদের জন্য বলার কেউ নেই। আমরা যারা বিধানসভা অধিবেশনে পাঠিয়েছি তারা সবাই নিজের ব্যক্তি স্বার্থে ব্যস্ত, তাই সবাই বেরিয়ে গেছে পথে। আমরা টেট যে চাকরিপ্রার্থীরা তারাও পথে নেমে গেছে। আমাদের যে পুলিশ কনস্টেবল, জেআরবিটি, ফায়ার সার্ভিস, জেল পুলিশ সবাই নিজের মতো করে পথে নেমেছে। অর্থাৎ কেউ আর নিজের নির্বাচিত বিধায়কের উপর বিশ্বাস নেই। তারা আমাদের জন্য কি করবে না করবে সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের একটাই রাস্তা, আন্দোলন, লড়াই করেই বাঁচতে হবে। তাই সবাই পথে নেমেছে। এরপরও পবিত্র বিধানসভার উপর সবাই বিশ্বাস যে অ্যাটলিস্ট আমার থেকে যে নুন খেয়েছে, আমরা থেকে যে বুটটা নিয়েছে, আমাদের যে নুন খেয়েছে বা সেটার একটু হলেও তো কাজ করবে, বিধানসভায় গিয়ে আমাদের জন্য একটু হলেও তো কথা বলবে, সেই বিশ্বাসেই সবাই বেঁচে আছে। 2018 যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সবচেয়ে বড় একটা যেটা স্লোগান ছিল, চলো পাল্টাই। কেনই বা পাল্টাবে না? 25 বছর একটা সরকার যখন দেশকে বা রাজ্যকে যখন শোষিত করছিল, যখন একটা 25 বছরের সরকার বেকার বিরোধী ছিল, 25 বছরের সরকার যখন চাকরির দরজা বন্ধ করে দিয়েছিল, যখন স্বজন পোষণ তখন একটা মেইন মোটিভ ছিল এবং উন্নয়ন একদম তলানিতে গিয়ে ঠেকেছিল, তখন ত্রিপুরা রাজ্যের সমস্ত বেকার চাকরিপ্রার্থীরা এই গভর্নমেন্টকেই চেঞ্জ করে দেয় চলো পাল্টাই স্লোগানে। 2018 সালে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সবচেয়ে বড় যে কারিগর তারা ছিল ত্রিপুরার বেকার চাকরিপ্রার্থীরা। তারাই উঠে পড়ে মাঠে নেমেছিল গভর্নমেন্টকে পরিবর্তন করার জন্য এবং সবাই সাকসেস হয়েছে। এবং প্রাক্তন যে সরকার ছিল তার পতন হয়েছে, তার অহংকারের পতন হয়েছে। কিন্তু এরপরে কি ডেভেলপড হয়েছে? আগে থেকে কি এখন আমরা বেটার? আমাদের যে পরিবর্তনটা করেছি, পরিবর্তনটা কি সার্থক? সেটাও তো আমরা যাচাই করতে হবে। আর পরিবর্তন করার জন্য বেকারদের মাঝখানে অনেকগুলা মানে পয়েন্ট কাজ করেছিল। সবচেয়ে প্রথম পয়েন্টটা ছিল বিধায়করা, এমনকি দেশের প্রধানমন্ত্রী, দেশের যে অর্থমন্ত্রী আছে অরুণ জেটলি মহোদয়, উনি এসেও বলেছিল যে ত্রিপুরায় যে যখন সরকার প্রতিষ্ঠিত হয় 10টা বিষয়টা করে মেইন 10টা পয়েন্ট পালন করা হবে। 10টা পয়েন্টে কিন্তু বলা হয়েছিল প্রথম বছরে অর্থাৎ 18-19 ফিনান্সিয়াল ইয়ারে 50,000 কর্মসংস্থান না, 50,000 সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। ত্রিপুরার যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে, বিভিন্ন সরকারি দপ্তরগুলো আছে, সরকারি দপ্তরগুলোতে 50,000 শূন্যপদ বর্তমানে খালি পড়ে আছে। এই 50,000 শূন্যপদ পূরণ করা হবে নির্বাচিত হওয়ার 1 বছরের ভিতরে। তাই এবং প্রতি ঘরে যদি সরকারি চাকরি নাও দেওয়া যায়, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এরপর যদি সমস্যা হয়, একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে, ফোন নাম্বারে মিস কল দিলে কর্মসংস্থান হয়ে যাবে, আপ হয়ে যাবে। সেই প্রতিশ্রুতি দিয়েছিল। বেকাররাও দেখছে যে আমাদের চাকরি হচ্ছে না, স্বজন পোষণ হচ্ছে, আমরা ডালাও হারে বর্তমান সরকারকে নির্বাচিত করি। প্রথম বছরে 50,000 চাকরি তো বিরাট বড় ব্যাপার, অনেকটা হয়ে যাবে। আর আমার প্রতি গড়েতে একটা কর্মসংস্থান সরকার বলেছি, সেই প্রলোভনে পা দিয়ে সবাই নিজেকে বাসিয়েছে। কিন্তু বাস্তবে কি 50,000 চাকরি প্রথম বছর হয়েছে? গত 6 বছরে মাত্র 13 থেকে 14,000 চাকরি হয়েছে। এত বেশি চাকরি তো হয়নি। তাহলে প্রথম বছরে 50,000 গল্পটা কি মিথ্যা ছিল? মিথ্যা প্রতিশ্রুতি ছিল? চেয়ার দখল করার জন্য কি একটা মিথ্যা আশ্বাস ছিল? সেটাই সবচেয়ে বড় গল্প। নাকি আর্থিক পরিস্থিতি খারাপ, গভর্নমেন্টের ইচ্ছা আছে দেওয়ার কিন্তু দিতে পারছে না, কারণ বারবার নির্বাচন চলে যাচ্ছে, বন্যা চলে যাচ্ছে, যার জন্য গভর্নমেন্ট ইচ্ছা করে চাকরি প্রসেসগুলি শেষ করতে পারছে না। এটাও তো হতে পারে। 2019-এ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর টিএসআর নিয়োগের প্রথম বিজ্ঞপ্তিটা এসেছিল। সেই বিজ্ঞপ্তিতে যতগুলো ভ্যাকেন্সি আছে সবগুলোকেই ফুলফিল করা হয়েছে। সেখানে ভ্যাকেন্সি খালি পড়ে আছে, নিয়োগ নেই। জিআরএসের জন্য হাজার টাকা বেকারদের খাতে আদায় করে কোটি টাকা সরকারি কোষাগারে পড়ে, সেই টাকা দিয়ে সরকার ফ্রিতে দিল্লি যেতে পারে ফ্লাইটে, সেই সরকার দিয়ে ফ্রিতে কোয়ার্টারে থাকতে পারে, কোয়ার্টার, জল, বিদ্যুৎ সব ফ্রিতে পেতে পারে।
ওই জনগণ যে চাকরিজীবীরা যে মানে চাকরি প্রার্থীরা যে টাকা দিয়েছে জিআরএস জন্য, সে টাকাটা সরকারি কোষাগারে পড়েছে, সেটার টাকার কি কোনো হিসাব আছে? সেই নিয়োগপত্র তো বাতিল, তাহলে টাকাগুলো কি ফেরত দেওয়া হয়েছে? দেওয়া হয়নি তো। এরপরে ঘটা করে প্রতি বছর একবার করে টেট পরীক্ষা নেওয়ার কথা ছিল। গত 6 বছরে 7 বছরে 3 থেকে 4 বার টেট হয়েছে, বছরে যেখানে একবার নেওয়ার কথা ছিল। তাহলে চাকরি প্রার্থীরা বা টেট চাকরি প্রার্থীরা কী করবে? তারা কি কোনো চাকরির সন্ধান আছে? ডিএলএড বিএড করে এই তো পথে ঘাটে করতে হচ্ছে। আজকে আমরা এমন জায়গায় গিয়ে পৌঁছেছি যে চাকরি নোটিফিকেশন জারি করার জন্য আন্দোলন করতে হচ্ছে। নোটিফিকেশন জারি করার পরে রেজাল্টের জন্য আন্দোলন, পরীক্ষার জন্য আন্দোলন, ইন্টারভিউর জন্য আন্দোলন একটা সবচেয়ে বড় ইস্যু হয়ে গেছে বর্তমান ত্রিপুরা রাজ্যে। আন্দোলন ছাড়া মানে সোজা পথে কেউই কিছু পাচ্ছে না, সবারই পথে নামতে হচ্ছে। এক কোশ্চেন হলো পথে নামতে হবে কেন? আমাদের পথে নামতে হবে কেন? আমরা তো আমাদের জনপ্রতিনিধি বিধেয়ক বানিয়েছি, সে বিধেয়ক কেন কথা বলবো না? তাহলে বিধেয়ক বানিয়ে আমাদের বেনিফিটটা কী হলো, লাভ কী হলো? যদি আমাদেরই পথে নামতে হয়, আমাদেরই লড়াই করতে হয়, তাহলে লাভ কী হবে? আর লড়াইটা একদিনের কি 2020 নোটিফিকেশন, 21 নোটিফিকেশন, 22 নোটিফিকেশন, সেই নোটিফিকেশন মূলে চলছে চাকরি প্রসেসগুলো, যেগুলো কমপ্লিট করা হচ্ছে না। আদৌ কবে কমপ্লিট করা হবে সেই বিষয়ে কোনো প্রতিশ্রুতি নেই। ত্রিপুরা পুলিশ কনস্টেবল ক্ষেত্রে বলা হয় যে 3-4 মাসের ভিতরে পুরো নিয়োগটা কমপ্লিট হবে। 2024 তো আর কমপ্লিট হচ্ছে দেখছি না 3-4 মাসের ভিতরে। 3-4 মাস সময় কই? মাঝখানে আমাদের নির্বাচন চলে আসবে না 2 মাস? 2 মাস তো এইভাবেই চলে যাবে এডিসি নির্বাচনের জন্য। তাহলে 3-4 মাস সময় কি? মানে ডাইরেক্টলি বলে দিয়েছে 2024 কোনোভাবেই কমপ্লিট হবে না। ইঞ্জিনিয়ার বেকাররা প্রচুর সংখ্যক ইঞ্জিনিয়ার বেকার পথে ঘাটে ঘুরছে, মানে বেকার পাস করে বসে আছে। ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি মানে হিউজ ভ্যাকেন্সি। গত দিনে দৈনিক সংবাদপত্র থেকে একটা ভালো প্রতিবেদন উঠেছে ইঞ্জিনিয়ারিং ভাইবোনদের বিষয়ে, কিন্তু ইঞ্জিনিয়ার কি আদৌ নিয়োগ হচ্ছে না। উল্টো যারা মানে অবসরপ্রাপ্ত হয়ে গেছে তাদের পূর্ণ নিয়োগের জন্য দালাল করে লান, আর বেকারদের জন্য চালু করা হচ্ছে আউটসোর্সিং, অর্থাৎ প্রাইভেট কোম্পানির আন্ডারে তোমাকে জয়েন করিয়ে সরকারি সংস্থায় কাজ করাবে। মানে আউটসোর্সিং একটা অভিশাপ। এই অভিশাপের থেকে মানে অভিশাপটা শুরু হয় 2018 পরে। এর আগে এই আউটসোর্সিং ব্যবস্থা এটলিস্ট ত্রিপুরার যে ছিল না। আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রচুর সংখ্যক বেকারদের চাকরি দেওয়া হয়, ঘটা করে তাদের মাসে 8 থেকে 7,000 টাকা বেতন দেওয়া হয়। চাকরি কোনো নিশ্চয়তা থাকে না, মাসে প্রতি মাসে বেতনটা মজুদ ঠিকঠাক থাকে না, এবং কোম্পানি তাদের বেতন দেয়, সরকার তাদের বেতন দেয় না, কিন্তু কাজ করতে হয় কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরে। তা বিদ্যুৎ দপ্তর হোক, শিক্ষা দপ্তর হোক, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টই বর্তমান আউটসোর্সিং ভরে গেছে। যেখানে রেগুলার কর্মচারী নিয়োগ করার কথা, সেখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঢালাও করে কর্মচারী নিয়োগ এর বিজ্ঞাপন বেরোচ্ছে। এই সমাজ বা এই যে সরকারি প্রথা বা সরকারি চাকরি প্রথাটা, যেটা সবার একটাই দাবি, যেই বছর অ্যাডভার্টাইজমেন্টটা বেরোবে সেই বছরই যাতে চাকরিটা দেওয়া হয়। এই পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিল ত্রিপুরাতে বর্তমানে শিক্ষক পদে টোটাল ভ্যাকেন্সি আছে প্রায় 6,000 শিক্ষক পদে টোটাল ভ্যাকেন্সি আছে। এই পবিত্র বিধানসভা দাঁড়িয়ে বলেছিল। সেই কথাটা বেকারদের কানে পৌঁছেছে। বেকাররা সেই কথাটা শুনে সবাই একটু উৎসাহিত পেয়েছে যে আমরা বিএড ডিএলএড করে হয়তো শিক্ষকতার চাকরি পাবো। কিন্তু সরকার সেটা উল্টো পথে ঘুরিয়ে কী করলো? 6,000 চাকরি না দিতে হবে সেটা সরকারের মাথায় আছে, যে কর্মসংস্থান 6,000 শূন্যপদ আছে। কীভাবে শূন্যপদগুলো এবুলিশ করা যায় সেই চিন্তা ভাবনায় নামলো। 800 থেকে 900 স্কুল বন্ধ করে দিল যাতে শূন্যপদ অ্যাবলিশড হয়ে যায়। মানে ধরো 6,000 শূন্যপদ আছে, এখন 900 যদি স্কুল বন্ধ করে দেওয়া হয়, প্রত্যেকটা স্কুলে 5 জন করে টিচার লাগলো, 6,500 থেকে 5,000 শিক্ষক নিয়োগ করার প্রয়োজন পড়তো। তো 6,000 থেকে তো 5,000 শিক্ষকের জন্য যে বিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ 6,000 শূন্যপদ ছিল, বর্তমানে 5,000 যে শিক্ষক, সেই শূন্যপদগুলো এবলিশড হয়ে গেছে। এর আগেও 3,000 প্রাথমিক শিক্ষকের পদ এবলিশ করা হয়েছে। সময়ে কেন এবলিশ করা হচ্ছে? কোথায় বেকারত্ব বেড়েছে, কোথায় চাকরি বাড়িয়ে দিতে হবে, কিন্তু সেই পথে না হেঁটে শূন্যপদগুলি এবলিশ করছে, শূন্যপদগুলি নষ্ট করছে, আউটসোর্সিং করছে। এই ধরনের পথে গভর্নমেন্ট হাঁটছে। আমরা বেকার, আমরা ত্রিপুরার যে চাকরি প্রার্থী, আমাদের একটাই কাজ ছিল পূর্বে, সেটা হলো আমরা ভোট দিয়ে বিধায়ক চুজ করব। বিধানসভা অধিবেশন আগে আমাদের কাছে ভোট ভিক্ষা নিয়ে আমাদের আত্মীয়তার বন্ধনে বাঁধিয়ে দিই, খুব ইমোশনাল করে দিই। আর এরকম বিধায়ক তো আমি আর পাইনি। বিধায়কের মুখের বচনও থাকে যে আমরা জনগণের জন্য কাজ করব, জনগণ শব্দপরি আমার নিজস্ব কোনো স্বার্থ নেই, আমার নিজস্ব কোনো লাভ নেই, আমার নিজস্ব কোনো বেনিফিটই নেই, আমি তো সমাজসেবা করব, সমাজসেবায় আমি নিয়োজিত হব। কিন্তু
সেই দেখে সবাই করে স্বচ্ছ ভাবমুক্তির ব্যক্তি, ওনাকে বিধায়ক বানাতে হবে, সেইভাবে সবাই ভোট দেয়। বিধানসভার পূর্বে ওনাকে না এলাকার জলের ব্যবস্থা করতে দেখা যায়, নাকি রাস্তাঘাটের ব্যবস্থা করতে দেখা যায়, নাকি উন্নয়নের ব্যবস্থা করতে দেখা যায়। আর বিধানসভা অধিবেশনে তো কথা বলার জন্য মানে ন্যূনতম সময় নেই। আমরা বিধানসভা অধিবেশন দেখেছি, বিরোধী বেঞ্চে যখন অনিমেষ দেববর্মা ছিল মহোদয়া, উনি কিছু কথা বলেছে। বর্তমান যদিও সরকার বেঞ্চে বসে আছে, সরকারকে কোশ্চেন হয়তো করবে না, মাননীয় বিধায়ক যে সুদীপ রায় বর্মন উনি মাঝে মাঝে কিছু বলেছে, জিতেন চৌধুরী মহোদয় মাঝে মাঝে কিছু বলেছে বিরোধী বিধায়কে। তাছাড়া আমাদের বিরোধী বিধায়ক, বয়স্ক বিরোধী বিধায়ক গোপাল রায়, উনিও মাঝে মাঝে বেকারদের পক্ষে কিছু বলেছে। আর বাকি সব যে বিধায়করা আছে তা কতটুকু বলেছে আমরা বুঝতে পারছি না। তবে গভর্নমেন্টে বা সরকারের চেয়ারে বসে যেসব মানে বিধায়করা আছে, যারা সরকার সমর্থিত বিধায়ক, তারা কি বেকারদের জন্য কি আর নেগেটিভ কিছু বলবে? তারা তো সবসময় বলবে আমরা চাকরি দিয়ে আসছি, আমরা কর্মসংস্থান দিয়ে আছি, আমরা বেকারদের উন্নয়নে কাজ করছি। কিন্তু বিরোধী বেঞ্চে বিধায়করা তো অ্যাটলিস্ট কর্তব্য বা দায়িত্ব পড়ে যে বেকারদের জন্য চারটা কথা বলা। সেই কর্তব্য দায়িত্ব দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এই কর্তব্য দায়িত্বই আমরা মনে করে দেওয়ার চেষ্টা করছি। হয়তো এবারে 3 দিনের বিধানসভা অধিবেশনে কিছু একটা হবে, এই আভাসটা পেয়েই গভর্নমেন্ট কী করেছে, তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে গেছে 7 তারিখ বা 8 তারিখ জিআরবিটি রেজাল্ট দেবে। কারণ এবারে বিধানসভা অধিবেশনে জিআরবিটি নিয়ে তুলকালাম হওয়ার একটা মানে সন্দেহ ছিল যে জিআরবিটি নিয়ে তুলকালাম হবে, বেকারদের নিয়ে তুলকালাম হবে। তাই বেকারদের নিয়ে যাতে বিধানসভায় তুলকালাম না হয়, কোনো প্রকার উত্তেজনা না হয়, তা আগে থেকেই মানে সিদ্ধান্ত নিয়ে রেখেছে জিআরবিটি রেজাল্ট এই টাইমে দিয়ে দেওয়া হবে। তাহলে বিধানসভায় আর কোনো বাক বেতন দিতে হবে না। এখন দেখার বিষয়, আজকে থেকে পবিত্র বিধানসভায় অধিবেশন শুরু হবে। পবিত্র বিধানসভা অধিবেশনে রাজ্যের 40 লক্ষ জনগণের স্বার্থে নির্বাচিত 60 জন বিধায়ক কি করে, নাকি ম্যাক্সিমাম সবাই ঘুমিয়ে কাটাবে, ম্যাক্সিমাম সবাই মোবাইল দেখবে যাদব লালানের মতো, নাকি ম্যাক্সিমাম সবাই সরকারকে কোশ্চেন করবে, নাকি ম্যাক্সিমাম সবাই সরকারের পক্ষে হয়ে কথা বলবে, নাকি ম্যাক্সিমাম সবাই বেকারদের জয়ের জন্য, বেকারদের উন্নয়নের জন্য, যেরকম পুলিশ কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, তাদের উন্নয়নের কথা বলবে। অ্যাটলিস্ট নতুন নিয়োগ না জারি করো, ত্রিপুরা বিধানসভায় দাঁড়িয়ে এক প্রতিশ্রুতি দেওয়া হোক যে কিছু সময় 2-3 মাসের ভিতরে ত্রিপুরা সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি কমপ্লিট করা হয়ে সমস্ত বেকারদের চাকরি দিয়ে দেওয়া হবে, যে শূন্যপদগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে। এটাই সবচেয়ে বড় প্রাপ্য, এটাই সবচেয়ে বড় পাওনা। এখন দেখা যাক কী হয়। আজ থেকে আমাদের চোখ থাকবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অ্যাকশানে, যে বিধানসভায় আমাদের বিধায়করা, আমাদের যে নির্বাচিত বিধায়করা, যারা নির্বাচনের পূর্বে আমাদের কাছে এসেছিল ভোটের জন্য, যারা আমাদের দাদা, ভাই, ছোটো ভাই বলে সম্বোধন করেছিল, তাদেরকেই সেই ছোটো ভাই, দাদা, মাসি, পিসির কথা মনে আছে কিনা। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।